ডিসকাস করে দাঁড়াও না। আচ্ছা, গতকাল আমি ফেসবুক পেজে একটা আমার নিজের একটা চিন্তাপ্রসূত একটা বিষয় কালকে আমি ঘোষণা করেছি। আমি জানি না আপনারা ফেসবুকটা অ্যাক্রস করেন কি না। এই করোনার সময় আমি প্রতি সপ্তাহেই রোববার দিন 5:30টায় ফেসবুক লাইভে আসছি, আবার 3 তারিখেও আসবো। যে বিষয়টা যেটা হলো যে আমরা ছোটোবেলা থেকে ছাত্র রাজনীতি করে এই জায়গাটায় এসেছি, এবং আমি একজন গার্জিয়ান, আমার ছেলেমেয়েরা এখনও পড়াশুনো করছে। তো আমার একটা মনে হয়েছে যে এই লকডাউনের সময় চেনা পরিচিত যে জগৎ ছাত্রদের, বিশেষ করে একদম অঙ্কুর থেকে ক্লাস 12 অবধি আমি ধরছি, তাদের স্কুলে যাওয়া, সহপাঠীদের সাথে তাদের ইন্টারাকশান, টিচারদের সাথে তাদের পড়াশোনা, তাদের খেলাধুলার জগৎ, অন্যান্য টোটালটাই হঠাৎ করে কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়া স্টাক ডাউন হয়ে গেছে। এবং এতে তাদের সময় কাটানো, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা ইত্যাদি ক্ষেত্রে নানান রকম একটা অসুবিধার প্রতিবন্ধকতা হচ্ছে। তো আমার মত একটা চিন্তাভাবনা আসলো যে একদম ঘরে বসে যদি আমরা তাদেরকে কিছু অ্যাক্টিভিটি দিই, যে অ্যাক্টিভিটিটাতে তারা ঘরে বসেই পার্টিসিপেট করবে, এবং সেটাকে একটা প্রতিযোগিতার ফরম্যাটে করার জন্য কালকে আমি এটা বলেছি। আমি প্রেস মিডিয়ার বন্ধুদের বলবো, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া ওয়েব পোর্টালগুলো, সিসিএন আসেনি বোধহয় এখানে, যাই হোক যারা এসছে যারা আসেনি, যে সেটাকে একটু যদি প্রচার দেয় তাহলে বেশি করে মানুষের কাছে পৌঁছাবে। বিষয়টা এরকম যে আমরা এটাকে 3টে জোনে ভাগ করেছি। একটা হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকা, 4টে ব্লক, একটা 47টা ওয়ার্ড SMC, আরেকটা ডাবগ্রাম ফুলবাড়ি, 4টে অঞ্চল। এইটা নিয়ে করেছি। কতগুলো প্রতিযোগিতা হবে সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, সেটা নার্সারি টু ক্লাস 1, ক্লাস 2 থেকে ক্লাস 4, ক্লাস 5 থেকে 7, 8 থেকে 10, 11, 12। সেটাকে আমরা ডিটেল দিয়ে দিয়েছি কি কি হবে। এটা আমার পেজে আমি ইনসার্টও করে দিচ্ছি, এবং আমি সংবাদ মাধ্যমের কাছেও সেটা দিয়ে দেবো। রবীন্দ্র নৃত্য একই গ্রুপ, সেটা আমরা দিয়েছি 3টে করে দিয়েছি, এই অপশান যে কোনো একটা করবে। বসে আঁকো প্রতিযোগিতা আমরা অনেকগুলো বিভাগ করেছি। একটা হচ্ছে ক বিভাগ, ক্লাস 3 অবধি যেমন খুশি আঁকো। খ বিভাগ 4 থেকে 6 যেমন খুশি আঁকো। গ বিভাগ 7 থেকে 9 তোমাদের চোখের প্রকৃতি। আর ঘ বিভাগ 10 থেকে 12 মহাত্মা গান্ধী। আবৃত্তি প্রতিযোগিতা ক, খ, গ, ঘ বিভাগ, সেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাচ্ছ, বারে বারে দিয়েছি। ক্লাস 3 অবধি যেমন খুশি। 7 থেকে 9 আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, জীবনানন্দ দাশ। 10 থেকে 12 শঙ্খচিল, কবি শঙ্খ ঘোষ। প্রবন্ধ আমরা 7-8 থেকে নিয়েছি, যে কোভিড-19 নিয়ে আমার অভিজ্ঞতা 250 শব্দের মধ্যে। 9 থেকে 10 করোনা পরিস্থিতিতে আটকে থাকা বাবার কাছে সন্তানের চিঠি, 250টা শব্দের মধ্যে। আর গ বিভাগ 11-12 প্রবন্ধ, নিজের জীবনের একটা স্মরণীয় ঘটনা, 150টা বাক্যের মধ্যে। বাক্য না ওয়ার্ডের মধ্যে হবে না, এটার বাক্যের, বাকিটা ওয়ার্ডে। আর স্পিচ কম্পিটিশান আমরা করেছি ক বিভাগ 7-8, থাকবো কত বদ্ধ ঘরে। খ বিভাগ হচ্ছে 9-10, পরিবেশ ও প্রকৃতি 4 মিনিট, থাকবো কত বদ্ধ ঘরে 3 মিনিট। আর গ বিভাগ চেতনাতে রবীন্দ্রনাথ 5 মিনিট। আর বিজ্ঞানভিত্তিক বা যে কোনো প্রজেক্ট মডেল ক বিভাগ ক্লাস 4 অবধি, খ বিভাগ 5 থেকে 8, গ বিভাগ 9 থেকে 12। এইটা এবার এটা বাংলা মিডিয়ামে হলো। ইংরেজি আর হিন্দি মিডিয়ামে এরা প্রবন্ধ
তারপর বসে আঁকো তো এটা ইউনিভার্সাল। তারপর স্পিচ, এগুলো এটা করতে পারবে। এবার এগুলো কালেকশান যেগুলো হার্ড কপি হবে, প্রবন্ধ পত্র, বসে আঁকো, সেটা আমরা বিভিন্ন জায়গাতে লকডাউনটা ক্লিয়ার হয়ে গেলে আমরা সেটা সেন্টারে আমরা কালেকশন করব। আর আবৃত্তি যেগুলো অডিও হবে, সে অডিও রেকর্ডিং 3-4টে উপায় আছে। ছোট্ট ভিডিও করে আমরা কয়েকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আমরা সেখান থেকে সেটাকে নিয়ে নেব। দ্বিতীয়ত হচ্ছে কেউ মোবাইলে যদি রেকর্ড করেন, তাহলে আমরা জায়গায় জায়গায় সেন্টার করব। যখন লকডাউন উঠে যাবে মোবাইলটা নিয়ে আসবে, আমরা আমাদের কম্পিউটারে সেটাকে ট্রান্সফার করব। মিনিট 5 লাগবে এক একজনের, আমরা সেটা ফেরত দিয়ে দেবো। অথবা পেন ড্রাইভে নিতে পারে, পেন ড্রাইভে নিলেও আমরা একইভাবে পেন ড্রাইভ থেকে নিয়ে তার পেন ড্রাইভ ফেরত দেবো। অথবা মেল করে দিতে পারি, যাদের মেল করে দেওয়ার স্কোপ আছে, সেখানে আমরা কতগুলো মেল আইডিও দিয়ে দিচ্ছি, আমরা মেল থেকেও নিয়ে নিতে পারব। নিয়ে এটা আমরা বিচারক মণ্ডলী একটা খুব শিলিগুড়ির রিনাউন্ড সংস্কৃতি জগতের লোকদের দিয়ে, শিক্ষা জগতের লোকদের নিয়ে একটা বিচারক মণ্ডলী করব। এবং সেখান থেকে আমরা কয়েকশো প্রতিযোগিনী এবং যারা একদম অঙ্কুর আছে তাদের আরও বেশি করে আমরা একটা পুরস্কৃত করার চেষ্টা করব। আমি বহুদিন আগে উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ একটা সংস্থা করেছিলাম, আমরা ফেস্টিভ্যাল অফ দি নর্থ ইস্ট করেছিলাম, এবং মান্না দে স্বাগতা লক্ষ্মীর একটা লাস্ট অনুষ্ঠান ইন্ডোর স্টেডিয়ামে মান্না দে শিলিগুড়িতে, সে প্রোগ্রাম করেছিলাম। আমাদের ফান্ডে কিছু টাকাও ছিল। এখন আমি ভাবলাম যে এই সময়টা আমি আর ওই সংস্থা নিয়ে কাজ করতে পারিনি। তারপরে আমি ভাবলাম আমি উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ ওই ফান্ড ওটাকে কাজে লাগানোর সাথে এখানকার সাংস্কৃতিক যারা পরিমণ্ডলের সাথে যারা থাকেন তাদেরকে নিয়ে এইটা করা। এটা যদি আপনারা একটু বিভিন্নভাবে, আজকাল তো ডিজিটাল প্ল্যাটফর্মটাই আমাদের কাছে অনেক বড়, সেখানে যদি সমস্ত মানুষের কাছে আর সংবাদপত্রের মাধ্যমে, বৈদ্যুতিন মাধ্যমে আপনাদের বন্ধুরাও যদি শেয়ার করে দেন আর প্রেসে, তাহলে এটা সবার কাছে যদি যায়, তাহলে 3 তারিখ অবধি আমরা এটাকে কাট অফ করছি। কালকে আমি পরশুদিন এটা আমি চিন্তাভাবনাটা আমার মধ্যে এসছে, আমি কালকে 5:30টায় এটা ইনসার্ট করেছি, সেটাকে আরেকটু পরিমার্জন করে আজকে এটা আমার পেজে আমি দিয়ে দেব ডিটেলটা, ফরম্যাটটা। এবং এই ফরম্যাটটা আমরা চেষ্টা করব যে আমরা যদি এখানে প্রিন্ট আর ইলেকট্রনিক্স কারোর সাথে কথা বলবো, আমি কথা বলে যদি করতে হয় তাহলে সেইটাকে একটু ডিটেল যদি একটা ফরম্যাটটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে এই বাচ্চারা যারা বাড়িতে বসে আছে এই সময়, তাদের একটা ইনোভেটিভ কিছু কোয়ালিটি টাইম কিছু কাজ এবং তার সাথে প্রেজেন্সটা তাদেরকে তৈরি করে দেওয়া, এটা হতে পারে। অনেকগুলো যেগুলো কালচারাল প্রোগ্রামগুলো আমরা ওয়ার্ড উৎসবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা করি, সেটাকে বাড়িতে বসে করা। খালি ফটোগ্রাফিটা প্রতিযোগিতাটা আমি করলাম না কেন, ফটোগ্রাফি করতে গেলে হয়তো বাড়ির বাইরে বেরোতে চেষ্টা করবে, সেটা ঠিক হবে না। সেই জন্য বাড়িতে থেকেই এই অনুষ্ঠানটা করা, এটা কালকে আমি অ্যানাউন্স করেছি, আজকে প্রেসকে বললাম। এবং আশা করব যে প্রচুর ছাত্রছাত্রী যা স্ট্রাক হয়ে আছে, বাড়িতে বসে আছে, তারা তাদের গার্জিয়ানরা সবাই মিলে উৎসাহ সহকারে এই প্রোগ্রামটার মধ্যে তারা পার্টিসিপেট করতে পারে। 3 তারিখ তো লকডাউন আছে, আমি তো জানি না 3 তারিখের পরে কি হবে। এটা 3 তারিখ কাট অফ করেছে। হ্যাঁ, তারপরে লকডাউনটা একটু শিথিল হলে আমরা কালেক্ট করে বাছাই করে সেটাও আমরা ওই আমার পেজে দিয়ে দেবো কারা কারা পেয়েছে। তারপরে অনুষ্ঠান করে ভাগ করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যখন একটু নর্মাল হবে তখন প্রাইজগুলো আমরা তুলে দেবো, বা সেরকম পরিস্থিতি হলে আমরা হয়তো বাড়িতেও তাদের প্রাইজগুলো পৌঁছে দিতে পারি। সেটা আমরা তখন চিন্তা করব, এখনও চিন্তা করতে পারছি না। কিন্তু গ্রামের প্রাইজগুলো গ্রামে একটা অনুষ্ঠান করে দিতে পারি, ডাবগ্রাম ফুলবাড়িতে দিতে পারি, এসএমসিতে একটা কোনো হলে আমরা এটা করে দিতে পারি। সেটা তারপরে চিন্তা করব। কালেকশনের সেন্টারগুলো অনেকগুলো কম্পিউটার দিয়ে আমার সাথে যারা কাজ করে তারা থাকবে, এখানে মইনাকে একটা করতে পারি,
আমাদের বিধায়ক অফিসগুলো আমরা কাজে লাগাবো, অন্যান্য জায়গাগুলো কাজে লাগাবো। অর্থাৎ এটা মূল ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদের, স্টুডেন্টদের তাদের একটু অ্যাক্টিভিটির মধ্যে এই সময়টা একটু এনগেজ করা, যাতে সময়টা কিছুটা হলেও তারা একটা এই যে একটা আবদ্ধ একটা দমবন্ধকর অবস্থার মধ্যে বাচ্চারা আছে, তাদের একটু ওখান থেকে রিলিফ দেওয়ার চেষ্টা করলাম। যদি লকডাউন করা তাহলে সময়সীমা বাড়বে? হ্যাঁ, সেটা তো আমি বলতে পারবো না। লকডাউন যদি বাড়ে তাহলে 3 তারিখের থেকে সময়সীমাটা বাড়বে জমা দেওয়ার? এটা 3 তারিখ অবধি রেখেছি, এখন দেখা যাক, তারপরে পরিস্থিতি অনুযায়ী চিন্তা করবো। ওই যে আমি বললাম যে উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদ, ওর একটা ফান্ড আছে, সেই ফান্ডটাকে কাজে লাগাবো, তো সেই জন্য ওই অর্গানাইজেশনটাকেই নিয়ে কাজটা করতে চাই। বলি যে ডিটেলটা দিয়ে দিই, আমার কাছে করাই আছে। বর্তমানে উত্তরবঙ্গে করোনা কি পরিস্থিতি আছে? উত্তরবঙ্গে আমি এখনই মেডিকেল কলেজ থেকে আসলাম, ওই 5 জনই পজিটিভ। হোপফুলি আজকে রাতে বা কালকের মধ্যে একটু ভালো খবর পাওয়া যেতে পারে, সেটা রিপোর্টটা ফাইনালি না আসলে বলতে পারবো না। আর ওই সারিতে কালকে অবধি রিপোর্ট ছিল 15 জনের মতো ভর্তি ছিল। আর বিভিন্ন জায়গা থেকে টেস্টিংয়ের জন্য আসছে, টেস্টিং হচ্ছে। নর্থ বেঙ্গলে 2টো জায়গায় হচ্ছে, একটা মালদা মেডিকেল কলেজ আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেন্ট্রাল টিম তো ঘুরছে, মানে আজকেও বিভিন্ন জায়গায় গিয়েছিল, প্রতিদিনই বলছে যে অসুবিধা হচ্ছে। আমি এগুলো নিয়ে আমাদের কলকাতায় আমাদের লিডারশিপ কথা বলেছে। আমি খালি বলবো যে এটা মাইক্রো লেভেলে কাজটা দিল্লির সরকার করবে না। আমাদের একটা কনসেপ্টে ভুল হচ্ছে। কনসেপ্টটা হচ্ছে কেন্দ্র বলে কোনো জায়গা নেই। কেন্দ্র, সেন্ট্রাল ইউনিয়ন মানে হচ্ছে রাজ্যের সমন্বয়, রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল। আর দিল্লি হচ্ছে একটা স্পেশাল স্ট্যাটাসের রাজ্য। সারা ভারতবর্ষের রাজ্যগুলোর একরকম স্ট্যাটাস, দিল্লি একটা স্পেশাল ন্যাশনাল ক্যাপিটাল দেখে দিল্লির স্ট্যাটাসটা আলাদা, যেখানে ল অ্যান্ড অর্ডারটা ইউনিয়ন লিস্টে আছে। আর আমাদের সংবিধান বলে দিয়েছে যে 3টে লিস্ট আছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে, পররাষ্ট্র, প্রতিরক্ষা, রিজার্ভ ব্যাংক, এগুলো অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো অ্যাবসলিউটলি সেন্ট্রাল গভর্নমেন্ট। আবার অনেকগুলো সাবজেক্ট আছে যেটা রাজ্যের এখতিয়ারে, যেমন ল অ্যান্ড অর্ডার রাজ্যের এখতিয়ারে। এরকম অনেকগুলো সাবজেক্ট আছে। আবার কিছু সাবজেক্ট আছে কনকারেন্ট লিস্ট, যেটা কেন্দ্র রাজ্য মিলে করে। এই যে কেন্দ্র টাকা দিচ্ছে কথাটা হয়, এটা ল স্টুডেন্ট হিসাবে আমার কাছে খুব ফ্যালাসিটা খুব অদ্ভুত লাগে। কেন্দ্র কি খালি রিজার্ভ ব্যাংক কি টাকা ছাপালেই হয়ে গেল? সেটা তো নয়। সম্পদটা কোথা থেকে আসছে, ট্যাক্সটা কোথা থেকে আসছে, রাজ্যের মানুষরাই তো দিয়ে সেন্ট্রালে পাঠাচ্ছে, এবং সেখান থেকে সেটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তার একটা পদ্ধতি আছে। আগে যোজনা কমিশন করতে, এখন অর্থ কমিশনকে দিয়ে করছে, নীতি আয়োগ করেছে, নানান রকম ফরম্যাট চেঞ্জ হয়েছে। তা আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে সেন্ট্রাল এই ক্ষেত্রে নো ডাউট, এই 2005-এ মনমোহন সিং এই ধরনের প্যান্ডামিক সিচুয়েশানে ডিজাস্টার ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে তার জন্য একটা আইন তৈরি করেছে। সে আইনটা এনফোর্স করছে। সে আইনে কিন্তু অনেকগুলো বিষয় আছে, তারা কয়েকটা বিষয়কেই খালি হাইলাইট করছে। নাম্বার 2, সুপ্রিম কোর্টের কিছু ডাইরেক্টিভস আছে, কিন্তু কোনো জায়গাতে এটা বলেনি যে রাজ্য সরকারকে উপেক্ষা করে, রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এই মাইক্রো লেভেলে, গ্রাউন্ড লেভেলে কাজটা কাকে দিয়ে করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের তো আদার্স কোনো মেশিনারি নেই। বিএসএফ আর এসএসবিকে দিয়ে তো, বা ইন্ডো টিবেট বর্ডারের লোকদের দিয়ে তো এই সুবিশাল এই বিষয়টাকে কমব্যাট করা যাবে না। এটা কমব্যাট করতে গেলে রাজ্যকে লাগবে, রাজ্যের সেট আপকে লাগবে। এখানে স্বাস্থ্য ব্যবস্থাটা প্রাইমারিলি স্টেট দেখে, তো সেটা যদি দেখতে হয় তাহলে প্রচুর ইন্টারাকশন করা উচিত সেন্ট্রালের স্টেটের সাথে। এখানে প্রভুত্ব সুলভ সামন্ততান্ত্রিক চিন্তাভাবনা ডমিনেটিং, যে আমি রুল করব, সেটা না। তুমিও সেন্ট্রাল গভর্নমেন্টও একটা লার্জার স্কেলে ইলেক্টেড বাই দি পিপল, স্টেট গভর্নমেন্টও বাই দি পিপল। আর রাজ্যপালের ভূমিকাটা খুব সীমিত এখানে। সরকারিয়া কমিশনে অনেকগুলো ডাইরেক্টিভস আছে,
আর কনস্টিটিউশনে বলে দিয়েছে এটা প্রাতিষ্ঠানিক, এটা ভেরি ভেরি লিমিটেড স্কোপ অফ দি গভর্নর। এবং এটা স্বাধীনতার পরে বহুবার বিতর্ক হয়েছে যে আদৌ কি এত টাকা খরচ করে ভারতবর্ষের মতো একটা দেশে রাজ্যে রাজ্যে গভর্নর থাকার কোনো প্রয়োজন আছে। সেটা নিয়েও কিন্তু ন্যাশনাল ডিবেট হয়েছে, এই ডিবেট আরও বেশি করে হওয়া উচিত। তো এই প্যান্ডামিক সিচুয়েশানে যখন সারা বিশ্ব এই অবস্থা, আমাদের দেশে এই অবস্থা, তখন এখানে অল আউট সাপোর্টটা রাজ্যগুলোকে করা উচিত। রাজ্য যদি অ্যারেস্ট করতে পারে এই করোনা, তাহলেই কিন্তু দেশ করোনা মুক্ত হবে। সেটা মোদিজির মন কি বাতে করোনা মুক্ত হবে না দেশ। রাজ্যগুলো যদি সাকসেস না হয়, তার এফেক্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা কোনো জুরিসডিকশন পেরিফেরি নেই, তার টেরিটোরিয়াল জুরিসডিকশন, ভৌগোলিক অবস্থান হচ্ছে রাজ্যের সমন্বয় আর কেন্দ্র শাসিত FU আছে তাদের নিয়ে। সুতরাং সেই রাজ্যকে কনফিডেন্সে নিয়ে তাদের কাজ করা উচিত। এবং সেই কাজ করতে গেলে নিঃসন্দেহে রাজ্যের এখানে এসে কি নেগেটিভিটি আছে সেটা দেখার কথা নয়। এখানে কথা হচ্ছে যে যদি কিছু নোবডি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দিস প্যান্ডামিক। 4 মাস আগে ডিসেম্বরে ফার্স্ট এটা লোকেটেড হয়েছে ওহানে, সেখান থেকে এটাকে প্যান্ডামিক হয়েছে। তো এটা কারো প্রিপারেশন ছিল না। সুতরাং এখানে ভুল ত্রুটি সবসময় কারেক্টিভ মেজার দরকার। আজকে সবচেয়ে উন্নত দেশগুলো PPE কিট পাচ্ছে না, তার ছবি সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই দেখতে পাচ্ছি। তাহলে আজকে গুজরাট নাম্বার 2 কেন? এই প্রশ্নগুলো আসবে। এটা এখন এই সমস্ত ডিবেট করার সময় না। আমি তো নিজে ব্যক্তিগতভাবে আমি করতেও চাই না। তারা এসছে, আসুন। তাদের উচিত হচ্ছে ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেটকে কনফিডেন্সে নিয়ে স্টেটের সাথে কথা বলে সেইভাবে করা এবং সেন্ট্রাল সাপোর্ট দিই। নিয়ে আসলো চায়না থেকে কিটগুলো ডিফেক্টিভ বেরোলো, ICMR 2 দিনের জন্য বন্ধ করলো। এখন কতদিন পরে দক্ষিণ কোরিয়া থেকে কিট আসবে উই ডোন্ট নো। তো এখানে এসে রেগুলেটেড মার্কেটে কি অবস্থা সেটা দেখার জন্য তো এই স্বাস্থ্য টিমের আসার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটা তো তাদের সেন্ট্রাল এজেন্সি তো আছে স্টেটে, প্রত্যেক স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগ আছে। আর এত শক্তিশালী এখন তথ্য প্রযুক্তি, দিল্লি থেকে বসেই স্যাটেলাইটে এই ছবিটা নিয়ে তারা দেখে নিতে পারে। উচিতটা হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশানে কিভাবে কমব্যাট করবে, তার জন্য রাজ্যের কি প্রয়োজন সেটাকে দেখা। এখানে দুটো বিষয় আছে, একটা হেলথ কেয়ার, আরেকটা মানুষের খাদ্য, মানুষের অর্থনীতি। আজকে এই অর্থনীতির জন্য যারা শ্রমিকরা বাইরে বসে আছে তাদের জন্য তো মোদিজি কোনো প্রজেক্ট দেয়নি, MSME সেক্টরের জন্য কোনো প্রজেক্ট দেয়নি। আজকে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। যে IT থেকে লার্জার মানুষ এর সাথে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ইনভলভ, এদের কি হবে? উনি ওখান থেকে বলে দিলেন যে মায়না সব দাও। 1 মাসের মায়না দিয়েছে, সামনের মাসে মায়না অনেকেই পাচ্ছে না। অনেকে যে বন্ধ করেছে বলছে আমাদের টাকা নেই, মায়না দিতে পারবো না। তাহলে এই শ্রমিকরা কি করতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মধ্যে থেকে বাইরের শ্রমিকদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে উনি স্নেহ পরশ পাঠাচ্ছেন। প্রচেষ্টায় অফলাইনে অসুবিধা হচ্ছিল দেখে অনলাইনে এখন করবে বলছে প্রচেষ্টা। এখানে সোশ্যাল সিকিউরিটি 2 মাসের একসাথে দিয়ে দেওয়া হয়েছে। রেশন এখন RKYS 2তেও 5 কেজি করে চাল পার হেড 5 সপ্তাহ দিচ্ছে। ফুড গ্যাস পুরো দেওয়া হচ্ছে। প্লাস আমরা যারা মমতা ব্যানার্জি সৈনিক হিসাবে কাজ করছি, আমি 34 দিনের মধ্যে 32 দিন না হলেও 250টা জায়গায় গেছি, নট লেস দেন 2050 জীবনের ঝুঁকি নিয়ে। ধূপগুড়ি অবধি গেছি আমি, এর মধ্যে যাব ফালাকাটায় এক্সট্রা খাবার নিয়ে। রেশনিং দিয়েছি, হাসপাতালে ডাক্তারদের মনোবল বাড়ানোর চেষ্টার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। এখন সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত ছিল এখানে রাজ্যগুলোর পাশে দাঁড়ানো। তার জন্য শুধু কথাতে চিড়ে ভিজবে না,
এটা অভিজিৎ বিনায়ক উনি বলেছেন যে দরকার হলে টাকা ছাপিয়ে এখন তুমি মানুষের হাতে ইনফ্লোটা বাড়াও, পরে দেখা যাবে এতে ইনফ্লেশন কি হচ্ছে, জিনিসের দাম কি বাড়ছে, তার জন্য অনেকগুলো রেমেডিয়াল বিষয় আছে যেটা করব, আমরা করা যেতে পারে। অমর্ত্য সেন বলেছেন, রঘুরাম রাজন বলেছেন, এবং ডক্টর মনমোহন সিং, তিনি 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তাদের মধ্যে লিজেন্ডারি পার্সন। এবং অর্থনীতি, এদের অর্থনীতি কিন্তু একটাই কথা বলবে, সেই থিওরিটাকে নিয়ে মানুষকে একদিকে যেমন এই প্যান্ডামিক থেকে বাঁচানোর জন্য লকডাউন, এবং লকডাউনের সাথে সাথে টেস্ট, আমাদের মতো দেশে কত লক্ষ মানুষের কাছে এই টেস্ট করা সম্ভব, এগুলো নিয়ে অনেক চর্চা হচ্ছে। কিন্তু দিনের শেষে খালি পেটে মানুষ জল খেয়ে বাঁচতে পারে, সেটাও ভাবা দরকার। সবটা মিলে কেন্দ্রের একটা, যে এত সুবিশাল দেশ ভারতবর্ষ, হিমালয় থেকে কন্যাকুমারিকা, মিজোরাম থেকে দ্বারকা, এই বিশাল দেশের মধ্যে এই যে একটা অভূতপূর্ব ক্রাইসিস, সভ্যতার সংকট সারা বিশ্বে, সেইখানে যে স্টেটসম্যানশিপ অ্যাটিটিউড সেন্ট্রাল গভর্নমেন্টের থাকা উচিত ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এরা রাজ্যতে একটা উইশ হান্টিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছে কিছু মানুষকে, তারা ঘুরে ঘুরে এই বাজার, ওই হাটে যাচ্ছে। এটা কি একটা হেলথ কেয়ারের লোকদের এটা কাজ? তাদের তো এটা কাজ নয়। তারা তো কিছু ফান্ডামেন্টাল সাজেশন দেবে, এবং সেই সাজেশনকে ইমপ্লিমেন্ট করতে জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে ফান্ড করতে হবে। আমরা প্রায় 50,000 কোটি টাকা পাই, তার 2টো কিস্তি দিয়ে কথা বলো। অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি করে দিচ্ছে। এখন সবাই ব্যস্ত এই সিচুয়েশনকে কমব্যাট করতে, সেটা করবে না আমাদের পুরো স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এই টিমের পিছনে পিছনে ঘুরবে। আমরা বেশি দায়বদ্ধ মানুষের কাছে, এবং সেটা আগে করা দরকার।